আজ গোটা বিশ্বের চোখ টেক্সাসের ডালাস স্টেডিয়ামে। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে আজ রাতে, ভারতীয় সময় আজ রাত 12:30টায় স্পেন এবং ফ্রান্স। একটা টান টান উত্তেজনার ম্যাচ দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা। আর এই ম্যাচ নিয়ে গতকালই আমরা আড্ডায় আলোচনা করেছি। আজ আমাদের আড্ডার আলোচনার বিষয়বস্তু হচ্ছে তার পরের দিনের ম্যাচ, অর্থাৎ দ্বিতীয় সেমিফাইনাল, যেখানে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। ইতিমধ্যেই সেই ফকল্যান্ড থেকে হ্যান্ড অফ গড বিভিন্ন রকম বিতর্ক সামনে এনে, অর্থাৎ বলা যায় যে একটা মাইন্ড গেম শুরু হয়ে গেছে। কাল মেসি জাদু ক্লিক করবে, নাকি দুর্দান্ত ফর্মে থাকা জুড বেলিংহাম বা হ্যারি কেন ম্যাচের মোড় ঘুরিয়ে দেবেন? আজ আমার সঙ্গে আড্ডায় রয়েছেন আমার দুই সহকর্মী সাংবাদিক রূপক মিশ্র এবং সৌভিক বন্দ্যোপাধ্যায়। আমি রূপকের কাছে প্রথম আসি। 24 বছর পর মুখোমুখি এবং মাইন্ড গেম যে পর্যায়ে শুরু হয়েছে, ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলাররা দেখছি মেসিকে নিশানা করছেন। জো কোল বললেন যে মেসিকে মিশিয়ে দেওয়া হবে মাটিতে। আচ্ছা, আমাদের ওয়েন রুনি বললেন যে মেসি তো নিচে নেমে খেলতে পারে না, হ্যাঁ মেসি বরং দলের দুর্বলতা। আচ্ছা, এইগুলো এই ধরনের মাইন্ড গেম হয়, বিশ্ব ফুটবলে চলে, কিন্তু এটা তো মেসির মতো মহাতারকাকে কি উল্টো তাতিয়ে দেবে বেশি? তোমার কি মনে হয়? আমার একদমই সেটাই মনে হয়। আমার মনে হয় মেসিকে তাতিয়ে দেওয়ার জন্য আরও একটা তথ্য খুব গুরুত্বপূর্ণ। এই প্রথম নিজের কেরিয়ারে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে মেসি। ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবের এগেনস্টে খেলেছে, চেলসি, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড, কিন্তু জাতীয় দলের হয়ে জাতীয় দলের জার্সিতে এই প্রথম ইংল্যান্ডের মুখোমুখি হওয়া, এবং সম্ভবত শেষ, কারণ এরপরে আন্তর্জাতিক ময়দানে তো সেরকম দেখা হয় না, কারণ ইউরো কাপে তো নেই, কোনো গল্প নেই। ফলে আমার মনে হয় মেসিকে যে নিশানা করছে বিভিন্ন যে প্রাক্তন যে তারকারা, আমার মনে হয় মাইন্ড গেম, এটা একদমই মাইন্ড গেম। কিন্তু মেসি এতদিন ধরে খেলছে, এত লম্বা একটা কেরিয়ার, আমার মনে হয় না এটাতে খুব একটা বেশি এফেক্ট ফেলবে বলে। তবে রুনি এবং বিশেষ করে রুনির কথাই বলবো আমি, যে কথাটা বলেছে ওটা কিন্তু ওটা নিয়ে একটা ডিবেট আছে, যে মেসি যেহেতু ট্র্যাক ব্যাক করে না, মেসি যেহেতু নিচে নেমে তার যে মিডফিল্ডারদের সাহায্য করে না, এটা আশীর্বাদ না অভিশাপ, যে কেন বা বেলিংহাম বা অনেক যে ধরনের স্ট্রাইকাররা যেটা করে। এবারে কথা হচ্ছে যেটা, যে মেসির খেলাটা যদি তুমি দেখো, তাহলে আগের বার কিন্তু বিশ্বকাপ জিততে পারতো না আর্জেন্টিনা, কারণ আগের বারও মেসি ট্র্যাক ব্যাক করেনি। মেসি কখনোই ট্র্যাক ব্যাক করে না, বার্সেলোনা তো ট্র্যাক ব্যাক করেনি। ঠিক। তাহলে আমার মনে হয় এই যে একটা তত্ত্ব যেটা বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে এত বছর পর হঠাৎ করে এটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এটা একেবারেই তার বয়সকে নিশানা করে, তাকে তার মানসিক বয়সটাকে যেন তাকে মনে করিয়ে দেওয়া, যে তোমার শারীরিক বয়সে তুমি যতই নিজেকে ফিট দেখাও না কেন, মানসিক বয়সে তুমি আরেকটু স্থাণু, আরেকটু জড়বৎ হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা তো একেবারেই সেটা না, কারণ আমরা সকলেই জানি যে মেসি নিজে খেলেন, তার হয়ে তার সতীর্থরা খেলেন। এইটা আর্জেন্টিনার একটা ধ্রুব সত্য, যে মেসি আর্জেন্টিনা সেট আপটা যদি তুমি দেখো, যতই 4-1-3-1 ইত্যাদি ফরমেশন হোক না কেন, অ্যাকচুয়ালি 10+1, কারণ 10 জন মেসির হয়ে মেশিনের মতো খেলে যায়। হ্যাঁ, মেসি ট্র্যাক ব্যাক করছে না, কি বলবো, যে হুলিয়ান আলভারেজ করছে, এনজো ফার্নান্ডেজ একটা ওভারলোড নিচ্ছে। ফলে যে কথাটা রুনি বলেছে, এটা কি বলবো, যে প্রমাণিত হবে মাঠে, ময়দানে আগামীকাল। কিন্তু এই বিশ্বকাপে এখনো পর্যন্ত বাকি দলের এগেনস্টে যা পারফরমেন্স আর্জেন্টিনার এবং মেসির, আমার মনে হয় না কথাটা আদৌ ধোপে টেকে, খুব একটা না বলা যায়। অন্তত এটা যেমন ধোপে টেকে না, তেমন মাইন্ড গেম যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে কতটা বুমেরাং হয়ে যাবে সেটাও। এবং মাইন্ড গেম কিন্তু আজকেও, যেমন আজকে দেখলাম দিদির দেশমা বলেছে কিন্তু, যে কি বলে, স্পেন ফেভারিট। হ্যাঁ, উল্টো চাপ একটা দিয়ে দেওয়ার চেষ্টা। এটা বহুদিন ধরে ফুটবলে আছে, চলবে। এটাই একটা কি বল, আমাদের মতো যারা আমরা সমর্থক, তাদের কাছে একটা তুমি ফেভারিট হিসেবে শুরু করছো, আমি কোথাও কি আন্ডারডগ। ফলে কি হলো, নিজের চাপটা আমি ওর ঘরে চাপিয়ে দিলাম, চাপটা রিলিজ হয়ে গেল। সৌভিকের কাছে আসি। সৌভিক, তুমি তো আর্জেন্টিনার খেলা তুমি নিবিড়ভাবে একটা পর্যবেক্ষণ করো। আমরা অফিসে আড্ডায় যা উঠে আসে আর কি, স্পেনের পর ও প্রথম প্রেম হচ্ছে স্পেন, তারপর আর্জেন্টিনার খেলা নিয়েও অবভিয়াসলি তুমি করো। এবার আমি একটা জিনিস দেখা যাচ্ছে যে তোমার এই আর্জেন্টিনা হঠাৎ ফিফার কাছে একটা আবেদন করেছিল, অ্যাপিল করেছিল। ওরা এই কটা দিন কিন্তু এই বিশ্বকাপে পুরোটাই খেলেছে ওরা নীল সাদা জার্সিটা পরে, আইকনিক জার্সি, হ্যাঁ, যেটা কিছুদিন আগে পর্যন্ত আমাদের রাজ্যের একটা ট্রেডমার্ক ছিল। যা হোক, রাজনীতিতে ঢুকবো না। এবার সেখানে ওরা ওদের যে গাঢ় যে নেভি ব্লু যে জার্সিটা, সেই জার্সিটা, এবং বলা হচ্ছে যে ফিরিয়ে আনার কারণ হচ্ছে 1986 সালে মারাদোনার সেই পারফরমেন্স, দুর্দান্ত, যেটাতে 2-1 গোলে হারিয়েছিল ইংল্যান্ডকে। সেই ঐতিহাসিক ম্যাচের স্মৃতিটাকে উস্কে দিয়ে ইংল্যান্ডকে কোথাও একটা চাপের মুখে রাখা, এটাও একটা মাইন্ড গেমের একটা সেই কৌশল। তোমার কি মনে হয়?
দেখো আমার মনে হয় কি, এটা তো অবভিয়াসলি একটা মাইন্ড গেম, কারণ ইংল্যান্ডের তুমি যে ম্যাচটার কথা বললে 2-1, সেই ম্যাচটায় মানে দুটো ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। একটা হচ্ছে তো তুমি বিখ্যাত বলো কুখ্যাত বলো হ্যান্ড অফ গড, ঠিক ঠিক। সেটা এখনো পর্যন্ত মানে ফুটবলের মানে টপ মোস্ট আইকনিক একটা ঘটনা। আর ঠিক ওই ম্যাচেই আরেকটা আইকনিক ঘটনা ঘটেছিল, যেটা মারাদোনার 10 জনকে কাটিয়ে গোল। একদম। সেটা হচ্ছে মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে, যেই স্টেডিয়ামে এবার ইংল্যান্ড শতাব্দীর সেরা গোল হয়েছিল সেটাই। হ্যাঁ, শতাব্দীর সেরা গোল। এবার যে স্টেডিয়ামে এই ঘটনা দুটো ঘটেছিল, সেই স্টেডিয়ামেই কিছুদিন আগে ইংল্যান্ড ম্যাচ খেলেছে মেক্সিকোর এগেনস্টে। আচ্ছা। সেইটা আলাদা ওদের একটা তাড়না ছিল যে ওই স্টেডিয়ামে আমরা হারবো না, কারণ ওই স্টেডিয়াম নিয়ে মানে বলতে পারি ইংল্যান্ড টিমের বা ইংল্যান্ডের একটা মানে অভিশাপ এক বটেই, একটা ব্যথাও যে ওরা আর্জেন্টিনার কাছে ওই রকম একটা ম্যাচ হেরেছিল। এবারে আসি তোমার নীল জার্সির কথা। এটা অবভিয়াসলি একটা মাইন্ড গেম, এটাতে কোনো সন্দেহ নেই, কিন্তু ইংল্যান্ডের ওপর চাপ দিতে গিয়ে আর্জেন্টিনা কিন্তু নিজেদেরও চাপটা বাড়ালো। কেন বলছি, কারণ তুমি যদি মনে করে দেখো, আর্জেন্টিনা যে ওয়ার্ল্ড কাপ ফাইনাল হেরেছিল জার্মানির এগেনস্টে, সেই ওয়ার্ল্ড কাপ ফাইনালে কিন্তু আর্জেন্টিনা এই গাঢ় নীল রঙের জার্সিটাই পড়েছিল। এবং সেই ম্যাচটা 120 মিনিটে যায়, 0-0 ছিল। লাস্টে মারিও গোৎসে জার্মানির হয়ে খুব সম্ভবত 118 মিনিট বা 119 মিনিটে গোল করে জার্মানিকে 90 ফাইনালটা না লাস্ট যে ফাইনালটা হারলো আর্জেন্টিনা, খুব সম্ভবত 2014 ঠিক ঠিক, যে ওয়ার্ল্ড কাপেই জার্মানি 7 গোল দিয়েছিল ব্রাজিলকে, যদি খুব ভুল না করি। হ্যাঁ ওইটাতেই। সেই ম্যাচে কিন্তু, সেই ফাইনালে কিন্তু আর্জেন্টিনা ওই গাঢ় নীল জার্সিটাই পড়েছিল, এবং ওই ম্যাচের শেষেই মেসির একটা আইকনিক ছবি, সামনে ওয়ার্ল্ড কাপ, মেসি মাথা নিচু করে দাঁড়িয়েছে, গাঢ় নীল জার্সি। এবারে এখানে আমার একটাই তাহলে বক্তব্য থাকবে যে গাঢ় নীল জার্সিটা পরে আদতে আর্জেন্টিনা ইংল্যান্ডের ওপর চাপ বাড়ালো, নাকি পরোক্ষভাবে নিজেদের একটা টেনশন বাড়িয়ে দিল যে এই জার্সিটা কিন্তু ওদের কাছে একদিকে যেমন ইংল্যান্ডের এগেনস্টে ওদের লাকি হতে পারে, নিজেদের কিন্তু ক্ষেত্রেও কিন্তু জার্সিটা ওদের খুব যে লাকি সেটা কিন্তু আমি বলবো না। এটা একটা গুড অবজারভেশন। কোথাও গিয়ে নিজেদের মানে ইংল্যান্ডকে চাপে ফেলতে গিয়ে, হ্যাঁ দুটোই। আর ফুটবলে এইসব টুকটাক খুব একটা দেখো তুমি ওই বিশ্ব মানচিত্র থেকে শুরু করে আমাদের এই এখানকার কলকাতার ফুটবল লিগ টুকটাক একটা ম্যানেজার মানে যে কি বলবো যে আউটফিট পরে ধরো ডাগ আউটে দাঁড়িয়েছে, একটা ম্যাচে জিতলো, দুটো ম্যাচে জিতলো, তারপরে ওই ড্রেস কিন্তু ছাড়া না। এমনকি দেখলাম যে ওই মার্সিও পচাতিনো, আমেরিকার যিনি কোচ এখন, ওই একটাই যে স্যুট পরে আছে, ওই স্যুট পরে কিন্তু গোটা ওয়ার্ল্ড কাপ কাটিয়ে দিয়েছে পুরোটা। তুমি দেখো প্রিমিয়ার লিগে পেপ গার্দিওলা ওই যে একটা ব্ল্যাক ড্রেস যেটা পরে থাকে মাঠের বাইরে, চেঞ্জ করবে না। বা গত সিজনে যে ইংল্যান্ডের যে কোচ ছিলেন, তুমি বলো ওনার নাম, গ্যারেথ সাউথগেট, হ্যাঁ, ওর যে সেই যে একটা ট্রেডমার্ক একটা পোশাক ছিল, কোথাও কিন্তু চেঞ্জ হবে না কখনো, ওগুলো একদম ওদের থাকেই। হ্যাঁ, ওগুলো থাকে। আমি আরেকটা, আমরা যেহেতু মাইন্ড গেম নিয়ে শুরু করেছি, একটু মানে মাঠের বাইরেটা শুরু করে তারপরে ভেতরে চর্চাটায় যাবো খেলার। সেখানে হচ্ছে দেখো আরেকটা এই ফিফা র্যাঙ্কিং যে রিসেন্ট যেটা হয়েছে, বোধহয় আজকাল তুমি ভালো বলতে পারবে, তাতে দেখা যাচ্ছে মেসি 2 নম্বর থেকে 3-এ নেমে গেছে, বেলিংহামকে 2-এ তোলা, মানে বেলিংহাম 2-এ উঠেছে, 1-এ এমবাপ্পে আছে। এটা নিয়ে হঠাৎ বিশ্ব ফুটবল তোলপাড় যে ম্যাচের আগেই কোথাও বেলিংহাম এগিয়ে গেলেন, অ্যাডভান্টেজ। এগুলো কি প্লেয়ারদের মধ্যে সত্যিই কিছু কোনো প্রভাব ফেলে? না, আমার মনে হয় না। কারণ ধরো ড্রয়ের সময় যখন হয়েছিল, যখন বিশ্বকাপ ড্রটা হচ্ছে, তখন কিন্তু মানে স্পেন 1 নম্বরে ছিল, ঠিক আছে, 2-এ ছিল সম্ভবত আর্জেন্টিনা বা কিছু, 3-এ ছিল ফ্রান্স, 4-এ ছিল এখন ইংল্যান্ড। এবার এটা কিন্তু পুরো চেঞ্জ হয়েছে, এখন 1-এ আর্জেন্টিনা, 2-এ ফ্রান্স, আচ্ছা, 3-এ হচ্ছে সম্ভবত স্পেন, আর 4-এ হচ্ছে ফ্রান্স এখন 2-এ নেমে হ্যাঁ এসেছে। আচ্ছা, যেহেতু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এখন ওরা। তো আমার মনে হয় না এই যে একটা, যেমন আইসিসির ক্ষেত্রেও আমরা দেখি প্রতি মাসে চেঞ্জ হচ্ছে, এটা। সুতরাং আইসিসির ক্ষেত্রেও সেটা র্যাঙ্কিং ভীষণ ফ্লুইড একটা বিষয়। কিন্তু তার থেকেও আমি বলবো যে বড় কথা হচ্ছে যেটা, যে বেলিংহ্যামের ক্ষেত্রে যেটা বিষয় হচ্ছে যে বেলিংহ্যাম মানে কি বলবো, যে ইংল্যান্ডের এখন ধরো নায়ক যদি কেউ বলে, নায়ক হিসেবে কিন্তু হ্যারি কেনকে ধরে নিয়েছিল, যে হ্যারি কেন হচ্ছে একমাত্র ত্রাতা। কারণ বেলিংহ্যামের এই সিজনে রিয়াল মাদ্রিদের মরশুমটা খুব একটা ভালো যায়নি, একেবারেই ভালো যায়নি বলবো। কারণ রিয়াল মাদ্রিদ দল হিসেবে প্রচণ্ড ছন্নছাড়া ফুটবল খেলেছে, কোচ তাদের মাঝপথে যে ম্যানেজার চেঞ্জ হয়েছে, কোনো একটা কি বলবো যে পদের কোনো খেতাব জেতেনি, ঘরোয়া লিগ জেতেনি, চ্যাম্পিয়নশিপ থেকে আউট হয়ে গেছে। এবং যেটা লক্ষ্য করার মতো, যে বেলিংহ্যাম রিয়াল মাদ্রিদের যে কেরিয়ারটা শুরু হয়েছিল খুব মানে কি বলবো আশা জাগিয়ে, এই সিজনটা একেবারেই ওই আশার কিন্তু সে কি বলবো যে পূরণ করতে পারেনি। বিশ্বকাপের শুরুতেও তুমি দেখো, নকআউট পর্বের আগে পর্যন্ত কিন্তু বেলিংহ্যাম
সাদামাটা হ্যাঁ, ঠিক। একটা ফুটবল খেলছিল Average খেলা। এবং মোটামুটি ডিআর কঙ্গোর বিরুদ্ধে যদি হ্যারিকেন গোল না করতো, মানে জোড়া গোল যদি না করতো, ইংল্যান্ড হয়ে গেছিল অলরেডি তখন, আউট। একদম। ঠিক আছে, নক আউট থেকে দেখছি কি বলবো যে বেলিংহ্যাম কিন্তু একটা অন্য একটা মেজাজে এবং গোলের পর গোল করে যাচ্ছে। এবার আগামী দিনে হবে কি না, গোল আসবে কিনা সেটা তো ভবিষ্যতের কথা, কিন্তু আমার মনে হচ্ছে কোথাও গিয়ে যে বেলিংহ্যাম মানে নিজেকে একটা কি বলবো যে বিকল্প হিসেবে দেখানোর চেষ্টা করছে, যে হ্যারিকেনকে নিয়ে তোমরা এত কথা বলছিলে, দেখো আমিও তোমাদের নায়ক হয়ে উঠতে পারি, একটা অদ্ভুত জেদ দেখা যাচ্ছে। এবং এটা কিন্তু তার শুধুমাত্র মুখের কথাতে না, হ্যাঁ, যে কি বলবো যে আগের ম্যাচেই দলের যে কোচ, দলের কোচের কিন্তু সে কি বলবো যে বিরুদ্ধাচরণ করেছে। কোচ বলেছে যে আমাদের প্লেয়াররা মেন্টালিটি দেখাতে পারেনি, ও কিন্তু একদম শটান বলে দিয়েছে যে না, কোচ হয়তো জানেন না যে মাঠে নিয়ে ফুটবল খেলাটা কিরকম। এবং এই জোশটা, এই ঝাঁঝটা কিন্তু তার মুখের কথাতে নেই। আমি বারবার বলবো যে মানে যে সমস্ত দর্শক দেখেন খেলা, বারবার মনে করুন মেক্সিকো ম্যাচে জুড বেলিংহাম যা পারফরমেন্স দিয়েছে, আমার মতে এই বিশ্বকাপের সেরা 5টি পারফরমেন্সের মধ্যে থাকবে। বলছো? হ্যাঁ, কারণ একটা মিডফিল্ডের প্লেয়ারকে আমি মোটামুটি সর্বত্রগামী, মাঠের হেন কোনো পজিশন নেই সেদিন জুড বেলিংহাম ছিল না, থাকেনি, এবং ওকে কিন্তু কি বলবো যে উঠিয়ে নামা হয়নি, ওকে কিন্তু মানে মাঠ থেকে কিন্তু তুলে নামা হয়নি। 10 জনের পরেও কিন্তু একজন অ্যাটাকিং মিডফিল্ডার যে কিনা নাম্বার 10 পজিশনে খেলে, তাকে কিন্তু কোচ রেখে দিয়েছিলেন। তার কারণ হচ্ছে ফিজিক্যাল যে অ্যাথলেটিজম সে দেখিয়েছিল মাঠের মধ্যে। আমার মনে হয় সেটা একটা দৃষ্টান্তমূলক, মানে যারা ফুটবল শিখতে চায়, দেখতে চায়, নাম্বার 10 পজিশনটা যাদের কাছে, অনেকের কাছে খুব শ্লাঘনীয় একটা পজিশন, তারা কিন্তু বেলিংহামের পারফরমেন্সটাকে একটা কি বলবো যে একটা টেক্সট বুক একটা। এবং আমার মনে হয় যে মানে ওর যে টাসেলটা যতটা না মেসিকে দেখানোর কি বলবো যে মানে দেখানোর জন্য, আমার মনে হয় তার থেকেও অনেক বেশি হচ্ছে দেশের যে মিডিয়া এবং দেশের যারা রয়েছে তাদের একটা জবাব, তাদেরকে যে হ্যারিকেনকে তোমরা নায়ক ভেবেছিলে, আমিও নায়ক হয়ে উঠতে পারি, এটা একটা ভেতর থেকে আসা জেদ একেবারে। এবং ওর সামনে অনেকটা ভবিষ্যৎ পড়ে রয়েছে, বয়স সম্ভবত 22-23 বছর বয়স। ফলে ওর সামনে এবং ওর সামনে অবারিত দ্বার এখন নিজেকে দেখানো। তো প্রায় শেষ পর্বেই চলে এলো। এর বিশ্বকাপে স্ট্রাইকার যেহেতু খেলতেও পারে, হ্যাঁ, কারণ মেসির মতো তারকারা যদি খেলতে পারে, হ্যারিকেনও খেলতে পারে, কিন্তু মানে বেলিংহ্যামের সামনে সুযোগটা আরো অনেকটা বেশি। কিন্তু আমি এই ক্ষেত্রে একটা কথা বলতে চাইবো যে বেলিংহ্যামের কিন্তু একটা অ্যাডভান্টেজ এই মুহূর্তে আছে আর্জেন্টিনার কাছে, কারণ ও কিন্তু মারাদোনার একটা রেকর্ড টাচ করেছে, পরপর 2টো নকআউট ম্যাচে ব্রেস, এটা কিন্তু জোড়া গোল, এটা কিন্তু 4টে গোল পরপর 2টো ম্যাচে, মেক্সিকো ম্যাচেও আর মেক্সিকোর আগের ম্যাচেও। তো সেই ক্ষেত্রে কিন্তু বেলিংহামের, লক্ষ্য করে দেখো নামটা মারাদোনা, খেলা হচ্ছে আর্জেন্টিনার বিরুদ্ধে একেবারে, সেই ক্ষেত্রে সেটা কিন্তু ওই আমি শুধু বলতে চাইলাম যে এই যে র্যাঙ্কিংটা উঠলো, মারাদোনার রেকর্ডটা টাচ করলো, ওরা পাওয়ারফুল পারফরমেন্স, কারণ মেক্সিকোর এগেনস্টে ম্যাচটা যে স্টেডিয়ামে ছিল সেটা তো ওদের একটা মানে মাইন্ড গেমের একটা ব্যাপার ছিল, প্লাস একটা খুব হাই অল্টিটিউডে খেলাটা একটা মাইন্ড গেমের অঙ্গ, কিন্তু একদমই আর্জেন্টিনা শিবিরের উপর একটা চাপ পড়তে পারে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ওর যা পারফরমেন্স মেক্সিকো ম্যাচে, ওই রকম একটা হাই অল্টিটিউড স্টেডিয়ামে, অনেক নেতিবাচক জিনিস ছিল, ইংল্যান্ডের ওই হ্যান্ড অফ গড স্মৃতি হ্যান ত্যান সব মিলিয়ে, সেই দিক থেকে কিন্তু আমি বলবো বেলিংহাম অনেক কনফিডেন্ট থাকবে আর্জেন্টিনা ম্যাচের এগেনস্টে না। আমি এবার রূপক তোমায় জিজ্ঞেস করবো, আমরা এর আগেও একবার একটা ওই ইংল্যান্ডের লাস্ট ম্যাচে সম্ভবত, তখন আমরা তোমার এই আলোচনায় বারবার করে তুমি বুঝিয়েছিলে যে ওই স্ট্র্যাটেজিটা টুখেল এখানে একটা বড় একটা মানে খুব বড় একটা অংশ আর কি। ওর কি মাস্টার প্ল্যান, এই ফাইন দেখো ম্যাচ অনুযায়ী তো চেঞ্জ হচ্ছে, সামনে আর্জেন্টিনা, ফলে টুখেল একটা তুখোর কোচ একদম। তুমিও যে বিশ্লেষণ দিয়েছো তাতে যেভাবে দেখেছি আর কি, দল নির্বাচন থেকে শুরু করে এখনো প্রতিটি ম্যাচের মানে গেম রিডিং যা, সেক্ষেত্রে আর্জেন্টিনার জন্য কি থাকতে পারে তার মাস্টার? দেখো, অবশ্যই মেসিকে নির্বিষ করাটা একটা ট্যাকটিক্যাল প্ল্যান থাকবেই, কারণ মেসি এটা নিয়ে কোনো কথা নেই, কিন্তু কথা হচ্ছে যে মেসিকে যে বল সাপ্লাইটা করে সেটা কিন্তু তাদের জমাট মিডফিল্ডে যে পারেদেস রয়েছে, এনজো ফার্নান্দেজ রয়েছে, রদ্রিগো দি পল রয়েছে, তারা কিন্তু একটা মানে ভীষণ ফিজিক্যাল একটা ফুটবল খেলে। ঠিক আছে, এনজো ফার্নান্দেজ এই সিজনে চেলসির হয়ে খুব একটা আহামরি খেলেনি, কিন্তু আমি যেহেতু আগের দিনও বললাম যে বেশ কিছু প্লেয়ার রয়েছে যারা ক্লাবের হয়ে একটা মূর্তিতে দেখা দেয়, আবার জাতীয় দলের হয়ে অন্য একটা অবতারে দেখা দেয়। বেলিংহামও তাই, যেটা বললাম তোমাকে। সুতরাং আগে কি খেলেছে, এই সিজনে কি খেলেছে, এটা একবারে জানলা দিয়ে উড়ে যাবে। ঠিক আছে, আমার মনে হয় যেটা যে আগের দিন যেরকম আমি বললাম যে ফ্রান্সের একটা উইক লিঙ্ক হচ্ছে তাদের লেফট ব্যাক পজিশন, আর্জেন্টিনা অন্যতম উইক লিঙ্ক হচ্ছে কিন্তু তাদের রাইট ব্যাক পজিশন। মলিনা আমি বলবো রাইট ব্যাক হিসেবে দুর্বল, সত্যি বলতে দুর্বল। এবং আর ইংল্যান্ডের যে লেফট উইং, হ্যাঁ, ভীষণ স্ট্রং। প্রথম কথা অ্যান্টনি গর্ডন, এবং তার বিকল্প যে হচ্ছে মার্কাস রাশফোর্ড।
তাদের রাশফোর্ড। গতি হ্যাঁ, এবং রাশফোর্ড স্প্রিন্টিং কিন্তু মারাত্মক। মলিনার পক্ষে একটু মলিনার পক্ষে 1v1 পজিশনে টক্কর দেওয়া তো কঠিনই, এবং আমার মনে হয় যারা দেখবেন দর্শক তারা হয়তো খেয়াল করবেন, হ্যারি কেনকে কিন্তু কালকে আমরা লেফট উইংয়ে দেখতে পেতে পারি। আচ্ছা, এমনকি জুড বেলিংহামও কিন্তু মাঝমাঠ থেকে লেফট উইংয়ে গিয়ে একটা ওভারলোড তৈরি করতে সেটা পারে। কি ওই দুর্বল 3v1 পয়েন্টটাকে একদমই তাই penetrate exploit করার জন্য? কেন আচ্ছা। করবে? তার কারণ হচ্ছে এখানে 3v1 একটা নিউমেরিক্যাল অ্যাডভান্টেজ হলো, তার থেকে বড় হলো যে জমাট মিডফিল্ডের কথা আমি এক্ষুনি বললাম সেটা কিন্তু তখন ডিসরাপ্টেড হয়ে যাবে, ছন্নছাড়া হয়ে যাবে। ওই বাঁধনটা যেই আলগাবে, কারণ ওরা যেই দেবে অনেকটা সেই কি বলবো, সেই মহাভারতের কথা ভাবো না, সেই চক্রব্যূহের মতো। যখন অভিমন্যু ঢুকে গেল মহাভারতে কেউ ঢোকেনি, কিন্তু যেই দেখবে যে মেলিনা ওখানে একা আছে এবং ওখানে 3v1 একটা ওভারলোড তৈরি হয়েছে, স্বাভাবিকভাবে কিন্তু মিডফিল্ড থেকে হয় এনজো না হলে প্যারাদেস কিন্তু ওইখানে যাবে, এবং তখনই কিন্তু একটা অদ্ভুত একটা গ্যাপ তৈরি হবে। এবং লক্ষ্য করে দেখো ইংল্যান্ড কেন অ্যাডভান্টেজটা কালকে পেতে পারে, কারণ হ্যারি কেনের স্বভাব ধর্মই হচ্ছে কিন্তু স্ট্রাইকিং পজিশন থেকে মিডফিল্ডে চলে আসা। ফলে ওই ভ্যাকুয়ামে যদি হ্যারি কেন চলে আসে এবং বল যদি ওর পায়ে থাকে, যা খুশি তাই হতে পারে। মুহূর্তের মধ্যে কিন্তু একটা কি বলবো যে বিস্ফোরণ, একটা কোনো গোলের বিস্ফোরণ কিন্তু আমরা দেখতে পারি। এটা ইংল্যান্ডের কিন্তু একটা স্ট্র্যাটেজি হতে, মানে খুব সংক্ষেপে বললে আমি বলবো যে আর্জেন্টিনার রাইট ব্যাক বনাম ইংল্যান্ডের লেফট উইং, এই দুটো টাসেলের দিকে কিন্তু কালকে নজরটা রাখতে হবে। তো দেখো এই যে মানে ইংল্যান্ড কোচের একটা এই যে স্ট্র্যাটেজি কৌশল হতে পারে, এটা থামানোর জন্য তো এক নম্বর হচ্ছে আর্জেন্টিনা কি করবে, কোচ আমাদের স্কালোনি কি করতে পারে, আর 2 নম্বর হচ্ছে আরেকটা দেখো আর্জেন্টিনাকে বারবার শুনতে হয়েছে এবার গ্রুপ লিগ থেকেই একটা কথা শুনতে হয়েছে কি যে দুর্বল দলের সঙ্গে খেলেছে। অপেক্ষাকৃত এই যে প্রথম সারির দলগুলোর কোনো মুখোমুখি এতদিন এই ইংল্যান্ডের আগে হয়নি, প্লাস ফিফার কিছু আনুকূল্য যেগুলো বিতর্ক তো প্রাসঙ্গিক হয়তো, কিন্তু বিতর্কগুলো নিয়ে উঠেছে। ফলে ওর কাছেও কিন্তু কালকে প্রমাণ করার ব্যাপার যে সে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন, তার যে ওই যে কৌলিন্য সেটাকে প্রমাণ করার, সেক্ষেত্রে ইংল্যান্ডকে আটকাবার জন্য, আর ইংল্যান্ড প্রচন্ড ফাস্ট ফুটবল খেলে, ওঠা নামা প্রচন্ড গতিশীল এবং গতিশীল। আরেকটা আমি অ্যাড করবো যেটা যে ইংল্যান্ডের ফুটবলের প্রত্যেকেই কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগ, এবং ইংলিশ প্রিমিয়ার লিগ কিন্তু ঐতিহ্যগতভাবে কিন্তু খুব ফিজিক্যাল একটা লিগ, প্রচন্ড ফিজিক্যাল একটা, এবং এটা বাইরে যারা খেলেছে, এবং মেসিকেও কিন্তু অনেক সময় শুনতে হয়েছে যে মেসি খুব ভালো প্লেয়ার ঠিকই, কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে এসে নিজেকে কিন্তু প্রমাণ করেনি, যেটা কিন্তু রোনাল্ডো করেছে একেবারেই। ফলে এটা কিন্তু মেসিকে এখনো শুনতে হয়, যন্ত্রের মতো খেলা। ফলে ওই দিক থেকে আমি বলবো সৌভিককে যেটা বললে তুমি, এই ফিজিক্যাল ফুটবলটা কিভাবে আর্জেন্টিনা করবে। দেখো ইংলিশ প্রিমিয়ার লিগের এটা যেমন ফিজিক্যাল ফুটবল, লাতিন আমেরিকার ক্ষেত্রেও কিন্তু তাই সেম। কারণ কোপা আমেরিকা যারা ফলো করে তারা দেখবে যে একটা চিলি, কলম্বিয়া, প্যারাগুয়ের সঙ্গে ফ্রান্সের খেলাটা একটা পরিবেশের মধ্যে, সাম্প্রতিক যেটা উদাহরণ ওয়ার্ল্ড কাপের সঙ্গে ব্রাজিলের এবং আর্জেন্টিনার একটু ফারাক আছে, ফারাক অবশ্যই আছে, কিন্তু এখন যদি তুমি ল্যাটিন ফুটবলটা ফলো করো সেখানেও কিন্তু ফিজিক্যাল টাসেলটা থাকবে, এমন না যে থাকবে না। প্যারাগুয়ের ম্যাচটাও তুমি যদি দেখো ফ্রান্সের এগেন্স্ট, এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে যে একদম ওরা মারপিট করতে নেমেছিল, এমবাপে নিজেও সেটা বলেছে পরে। তো লাতিন আমেরিকান ফুটবলের সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলটার একটা মিল আছে, নেই আমি তা না। এবারে কথা হচ্ছে যে আর্জেন্টিনা কি করবে। দেখো গ্রুপ স্টেজের এই যে ড্রটা, এটা নিয়ে যে বিতর্ক আছে যে টপ র্যাঙ্কিংয়ের টিমের সঙ্গে আর্জেন্টিনা পড়েনি, এইটা যেমন আর্জেন্টিনাকে একটা অ্যাডভান্টেজ দেবে, একটা বড় ডিসঅ্যাডভান্টেজও দেবে। অ্যাডভান্টেজটা কি আগে বলি, এই যে টিমগুলোর সঙ্গে আর্জেন্টিনা খেলেছে, এবার ওরা বলবে যে আমরা তো খেলেছি কোনো ম্যাচে 90 মিনিটে আর্জেন্টিনা জয় পেয়েছে, কোনো ম্যাচে 120 মিনিটে, কিন্তু আর্জেন্টিনা প্রত্যেকটা ম্যাচ জিতেছে, কোনো ম্যাচে ড্র করেনি, হারে তো নি। ইংল্যান্ডের এগেনস্টে এবার আর্জেন্টিনার প্রবল মানে ইয়েটা থাকবে যে আমি গতবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি, এই যে এতদিন ধরে আমাকে নিয়ে যে এত কথা বলা হচ্ছে, সেটা আমি একটা ম্যাচে আমি প্রমাণ করে দিতে পারি। আর্জেন্টিনা, আমি বলছি না যে আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারাবে, চ্যাম্পিয়ন হয়ে গেল, সেটা তো ডিফারেন্ট ইস্যু, দুবার পরপর চ্যাম্পিয়ন হলে ওটা নিয়ে কোনো বিতর্ক থাকারই কথা না। যদি ইংল্যান্ডকে আর্জেন্টিনা হারিয়ে দেয় এবং একটা ঠিকঠাক ব্যবধানে হারায়, 2-1 বা 3-1 যাই হোক, এটা একটা আর্জেন্টিনা একটা জবাব দেবে যে তোমরা আমাকে এতদিন ধরে এত কথা শোনালে, আমি কিন্তু যে আমাকে ফিফা এই করেছে তাই করেছে, কিন্তু আমি ইংল্যান্ডকে হারালাম। ইংল্যান্ড অন্যতম একটা সেরা টিম ওয়ার্ল্ড কাপের, এটা হচ্ছে অ্যাডভান্টেজ, এই তাগিদটা থাকবে। আর উল্টো দিকে যেহেতু লিওনেল মেসি আছে, মেসি প্রথমবার জীবনে ইংল্যান্ডের এগেনস্টে খেলছে, মারাদোনার উত্তরসূরি, মারাদোনার একটা ইতিহাস আছে ইংল্যান্ডের এগেনস্টে, আর্জেন্টিনার আছে, সেটা তো একটা তাগিদ দেবেই। ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে এই যে তুমি গ্রুপ স্টেজ থেকে ম্যাচগুলো দেখলে ইংল্যান্ড ম্যাচের আগে অবধি কঠিন প্রতিপক্ষ তো ছিলই না, সহজ প্রতিপক্ষ তুলনামূলক, এমনি তো কোনো ম্যাচ সহজ হয় না ওয়ার্ল্ড কাপে, আমি র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে ধরছি, সহজ প্রতিপক্ষর এগেনস্টেও আর্জেন্টিনা কিন্তু অনেক স্ট্রাগল করে জিতেছে।
তুমি গোল খেয়েছে, গোল খেয়েছে, শেষ মুহূর্তে গোল দিয়ে জিতেছে। মানে স্নায়ুর চাপ বিশেষ করে বাড়িয়ে মিশর ম্যাচে দর্শকদের কেপো স্নায়ুর ভার্দে চাপ ম্যাচটা বাড়িয়ে তুমি দেখো, কেপো ভার্দে যখন প্রথম স্পেনের এগেনস্টে ড্র করলো তখন সবাই ওদের গোলকিপার ভোজিনিয়াকে নিয়ে প্রবল একটা মারাত্মক সেন্সেশন তৈরি হয়েছে। এবার অনেকে ভেবেছিল যে ওটা একটা ফ্লুক, ওটা স্পেনের ব্যর্থতা, স্পেন জিততে পারেনি, কিন্তু পরের 3টে ম্যাচে কিন্তু প্রমাণ করেছে যে ওরা ফ্লুক ছিল না। ছিল না। ওরা সৌদি আরবিয়াকেও আটকেছে, উরুগুয়েকেও আটকেছে, আর্জেন্টিনা কিন্তু 90 মিনিটে ওদের হাতে ছেড়েছিল। পায়নি। আর্জেন্টিনাকে সেই লাস্ট মোমেন্টে গিয়ে জিততে হয়েছে, এবং মেসিও সেটা স্বীকার করেছে যে ওরা আমাদের ঘুম উড়িয়ে দিয়েছিল। ওই ম্যাচটার পরে তুমি ইজিপ্ট ম্যাচ দেখো, মানে সবাই ধরেই নিয়েছিল মানে এটা মানে বিশ্বকাপের এটা মানে সব থেকে বড় অঘটন যে ইজিপ্ট আর্জেন্টিনাকে 2-0 হারাচ্ছে। লিড ছিল 80 মিনিট অব্দি ম্যাচটা 2-0 ইজিপ্ট। একদমই তাই। সেইখান থেকে একটা অসাধারণ কামব্যাক। তো এই ম্যাচগুলো তুমি দেখো, প্রত্যেকটা ম্যাচে স্ট্রাগল করতে হয়েছে আর্জেন্টিনাকে। এই চাপটা কিন্তু ইংল্যান্ডের কাছে আর্জেন্টিনার থাকবে, এটা হচ্ছে ওদের ডিসঅ্যাডভান্টেজ, যে এতগুলো মানে তুলনামূলক সহজ প্রতিপক্ষের এগেনস্টে আমাকে এত স্ট্রাগল করতে হলো, এবার আমার সামনে একটা ইংল্যান্ডের মতো টিম। আমি এখানে একটা কথা বলতে চাই যে ধরো এটাকে অনেকে বলছে, মানে এখন তো বিভিন্ন জার্গন চলে এসছে, কথার বুলি যাকে বলে, এটাকে বলছে মনস্টার মেন্টালিটি, সরি কি বলে মনস্টার মেন্টালিটি। এবার দেখো ইংল্যান্ডের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকম, ইংল্যান্ডে কিন্তু প্রচুর মানে কি বলবো যে কালঘাম ছুটিয়ে কিন্তু এসছে, সমস্ত ম্যাচগুলোই কিন্তু সরল একেবারে কি বলবো যে বাটারের মধ্যে নাইফ চলে গেল এরকম ব্যাপার না। অঙ্গ ম্যাচটা ভাবো প্রায় তখনই আউট হয়ে যায়। তো আমার মনে হয় যে কালকে দুটো টিম যারা খুব মানে জোশ দেখিয়ে খুব মানে লড়াকু একটা ভঙ্গিতে এখনো পর্যন্ত বিশ্বকাপে সেমিফাইনাল, তাদের মধ্যে খেলাটা কিন্তু শুধুমাত্র ট্যাকটিক্যাল ব্যাটল কিংবা শুধুমাত্র ফিজিক্যাল ওয়ার যেটাকে আমরা বলছি সেটা না, মেন্টালিটিটা কিন্তু একটা বড় পরীক্ষা হবে কালকে, মানসিক জোর। আচ্ছা তুমি আরেকটা দুটো টিমই চাইবে যে নিজেদের প্রমাণ করতে যে আমরা সহজভাবে খেলে আসিনি, আমরা নিজেদের যোগ্যতাতেই আমরা এসেছি একেবারে। আর তুমি একটা প্রসঙ্গ তুললে যেটা ইংলিশ প্রিমিয়ার লিগে এলো দেখে আমি বলি, দেখো ইংল্যান্ড এবং আর্জেন্টিনার প্রচুর প্লেয়ার ইংলিশ প্রিমিয়ার লিগে ইপিএল এ খেলে, এদের কিন্তু কোনটা অ্যাডভান্টেজ আর কোনটা তার দুর্বলতা সেটা সম্পর্কে তো অনেকটাই সচেতন। একদম। সেক্ষেত্রে দুই কোচেরও বোধহয় হবে। এবং তার থেকে বড় কথা তুমি যেটা বললে খুব ভালো প্রসঙ্গ একটা, তার কারণ ইংলিশ প্রিমিয়ার লিগের এবারে আর্সেনাল চ্যাম্পিয়ন হয়েছে এবং তাদের মানে কত শতাংশ বলতে পারবো না, কিন্তু সিংহভাগ গোল কিন্তু সেট পিস থেকে এসছে, কর্নার থেকে। এরপরই ভাবছিলাম সেট পিস নিয়ে আমি আসবো। এইবারে আর্জেন্টিনার ক্ষেত্রে দেখো ওদের সেন্ট্রাল ব্যাক যারা আছে, যে দুটো প্লেয়ার আছে, যে প্লেয়ারটা আছে লিসান্দ্রো মার্তিনেস, তার হাইট কিন্তু প্রচন্ড ছোট, এবং আরেকজন হচ্ছে কিন্তু রোমেরো, সেও কিন্তু আত্মবিশ্বাস কিন্তু খুব একটা যে আকাশচুম্বী এরকম রেজাল্ট নেই। এবং তুমি দেখো লক্ষ্য করে, আমি দর্শকদের বলবো এটা অবশ্যই তো আপনাদের মাথায় থাকবে, ইংল্যান্ডের হয়ে কর্নার কিন্তু নেয় আর্সেনালের ডেকলান রাইস, রাইট, বুকায়ো সাকা থাকবে ওখানে, হ্যাঁ লাফটি মেরে। ফলে সেট পিস থেকে যদি কালকে গোল আসে, আমি বলবো অবাক হওয়ার কিছু থাকবে না। সেট পিসে তুমি বলছো তাহলে এগিয়ে থাকবে ইংল্যান্ড, অবশ্যই এগিয়ে থাকবে ইংল্যান্ড। রাইসের কর্নার, সাকা থাকবে, এবং অবশ্যই হ্যারি কেন আছে, কত বড় হাইট, এবং হচ্ছে যে রোমেরো এবং আমাদের লিসান্দ্রো মার্টিনেজ, ধরো মার্টিনেজ যাকে মার্ক করবে সে কিন্তু অবভিয়াসলি কিন্তু এরিয়াল ডুয়েলে এগিয়ে। ফলে আমার মনে হয় সেট পিসটা কালকে কিন্তু বড় ফ্যাক্টর হতে চলেছে। কিন্তু সেট পিসে মেসি মানে ইয়ে থেকে ফ্রি কিক যদি হয়, এবং দেখো সবচেয়ে বড় কথা যে ও বললো কি বলে যে কেপ ভার্দে ম্যাচের কথা, সেই ম্যাচে কিন্তু গোলটা কিন্তু সেই সেট পিস থেকে এসেছিল, এবং সুইজারল্যান্ড কি বললো যে ম্যাচেও যে প্রথম গোলটা ওটা কিন্তু সেট পিস থেকে এলো। সুতরাং সেট পিসে অবশ্যই এগিয়ে আর্জেন্টিনা, আমি বলবো মানে এগিয়ে ঠিক বলবো না, কিন্তু কি বলবো একটা মানে আছে। কিন্তু আমি তখন মানে তবুও বলবো যে যেহেতু ইংলিশ প্রিমিয়ার লিগে তুমি বললে কথাটা, ওদের অভিজ্ঞতাটা কিন্তু ইংল্যান্ডকে কিন্তু একটা বাড়তি অ্যাডভান্টেজ দেবে। তো ফ্রি কিক নেওয়ার অভিজ্ঞতা হয়েছে, দুর্দান্ত দুটো ফ্রি কিক রিয়াল মাদ্রিদের এগেইনস্টে অসাধারণ গোল আছে ওর রাইসেরও, সেক্ষেত্রে মানে একটা উপভোগ, ডাবল ফ্রি কিক। আর্জেন্টিনা তোমার মনে হয় কি, দেখো আমাকে মানে আমাদের আলোচনায় যেটা রূপকও বলছিল যে আর্জেন্টিনা 10 জন খেলে শুধু মেসিকে সামনে রেখে, মেসিকে সামনে রেখে খেলে। এটা কি একটা দলের কোথাও অ্যাডভান্টেজের পাশাপাশি ডিসঅ্যাডভান্টেজও মনে হয়? আমি সৌভিকের কাছেই প্রথম আসি, তারপর তোমার কাছেও আসবো। এটা নিয়ে দেখো ডিসঅ্যাডভান্টেজ বলবো না, কারণ এটা তোমার একটা আলাদা তাগিদ, মানে তোমার টিমে যখন মেসি আছে, মেসির মতো একজন তারকা আছে, এবার হতেই পারে যে কোনো ম্যাচে মেসি গোল পেলো না বা কোনো ম্যাচে মেসি কোনো অ্যাসিস্ট করলো না, কিন্তু ওর যে প্রেজেন্সটা, এটা আমার মনে হয় আর্জেন্টিনার বাকি টিমমেটদের একটা আলাদা তাগিদ দেয়। যে আমি কথা বলি, এখানেই বলি একটা কথা, যে যেমন ধরো মিশর ম্যাচে গোটা ম্যাচে কিন্তু মানে মেসি কিন্তু ঠিক সেভাবে কিছু কিন্তু করতে পারেনি, 2 গোলে যেই পিছিয়ে গেল, লাস্টের 14 মিনিটে যা খেলাটা খেললো, মানে মনে হলো যে ঠিক আছে বাকি 76 মিনিট
না থাকলেও কোনো নেই, মানে অসুবিধা ওখানে নেই। খুশিই দিল যাকে বলা মেসি যায়। ওটাই যে মেসি মানে একটা মোমেন্টের মধ্যে অনেক কিছু করে ফেলে। এবং আজকেও যখন আমি একটা কপি লিখলাম এখানে, আজকেই লিখলাম অফিসে, যে রুনি এবং মাইকা রিচার্ডস দুজনেই বলছে যে মেসি এই কারণে বিপজ্জনক যে ও 90 মিনিট ধরেই নিরন্তর খেলে যাচ্ছে। যেরকম আমি বললাম জুড বেলিংহামের কথা, 90 মিনিট ধরে খেলে যাচ্ছে একটা প্লেয়ার। মেসির ক্ষেত্রে ওটা লাগে না। মেসি মোটামুটি 5 মিনিটের মধ্যে একটা খেলাকে পুরোপুরি শেষ করে দিতে পারে। আমি একটা জিনিস দেখছি এই প্রসঙ্গেই বলি তোমাকে, পড়ছিলাম আমি তোমাদেরই কারো একটা লেখাতে, যেটা হচ্ছে মেসির অ্যান্টিসিপেশন যে পাওয়ারটা একদমই। কি হতে চলেছে সেটা কয়েক সেকেন্ড অন্যদের চাইতে বোধহয় এগিয়ে থাকে এবং ফুটবল বিজ্ঞান বলছে হ্যাঁ, সেটা। এবং মানে একটা লেখাতেই দেখলাম যে এই বিপক্ষ যারা ডিফেন্ডার তাদের চোখে মেসি কিরকম, হ্যাঁ। সেখানে গিয়ে তারা বলছে যে মেসি কি করতে চলেছে আমরা এটা কখনো অনুমান করতে পারি না। মানে বলে না যে মানে আউট অফ নাথিং সে এমন একটা কিছু করলো যেটা আমাদের অনুমানের মধ্যে ছিল না, এবং সেটা কোচ কখনো তোমাকে বলে দেবে না যে মেসি কিন্তু এই পজিশনে থাকলে তোমরা হ্যাঁ। এইভাবে ওদেরকে মার্ক মানে করবে। কৌশল সাজিয়ে ওটা করা যাবে না, না। এবং এই বিশ্বকাপে দেখলাম যে 63% সময় কিন্তু মেসি জাস্ট হেঁটে ঠিক। হেঁটে দর্শকরা 63% মানে আর্জেন্টিনার ম্যাচে 63% সবকটা ম্যাচ ধরলে মেসি কিন্তু হেঁটেছে, হেঁটে বেরিয়েছে, বেরিয়েছে। কখনো স্প্রিন্ট অথচ- করেনি কখনো। এর ফলে কি হয়, তার যে মার্কার থাকে, মানে একজনকে তো বলে দেয় যে তুমি এভাবে তুমি মার্ক করবে, ফলে তার ক্ষেত্রে খুব একটা বিভ্রান্তি তৈরি হয়। কারণ সে সারা ম্যাচ জুড়ে ওর সঙ্গে ঘুরছে হাঁটছে ফিরছে, কিছুই হচ্ছে না। এবার যে মুহূর্তে হবে সেই মুহূর্তে কিন্তু ও কিন্তু আগাম বুঝতে পারবে না যে এই মুহূর্তে মেসি এইভাবে করবে? একটা স্প্রিন্ট দিতে পারে, ফলে সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি হয়। এটা একটা বিষয়। আমি আরেকটা প্রসঙ্গে আসছি, দুজনের কাছেই আসবো, যেটা হচ্ছে যে গোলকিপার আমাদের এমি মার্টিনেজ হচ্ছে গতবারও তোমার গত সিজনে গত বিশ্বকাপেও দেখিয়েছিল, প্রিমিয়ার লিগেও সিজনে দেখিয়েছে যে টাই ব্রেকার পর্যন্ত যদি ম্যাচ গড়ায় সেক্ষেত্রে এমির দক্ষতা এটা সত্যি সংশয়াতে প্রশ্নাতীত একেবারে। সেক্ষেত্রে আমাদের ইংল্যান্ডের যে গোলকিপার মানে এভারটনের, আমি নামটা মনে করতে পারছি জর্ডান না, জর্ডান পিকফোর্ড, সেখানে যদি টাই ব্রেকার পর্যন্ত করালে কি হতে পারে, অ্যাডভান্টেজ? আমি বলবো আর্জেন্টিনা, আমিও তাই বলবো। নিঃসন্দেহে আর্জেন্টিনা। এমি মার্টিনে শুধুমাত্র যে বিশ্বকাপ বা অন্যান্য কোথাও দেখিয়েছে বলে না, আমার প্রিমিয়ার লিগেও একাধিক গোল সেভ করেছে, এবং প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার হয়ে কিছু কিছু মুহূর্তে খুব হঠকারী সিদ্ধান্ত নিলেও হ্যাঁ, আর্সেনালের হয়ে আর্জেন্টিনার হয়ে ও কিন্তু মোটামুটি একটা ধারাবাহিকতা বজায় রাখে। মানে অত্যন্ত শালীনভাবে কি বলবো যে খেলে, কারণ কি বলবো যে মার্টিনেজের মানে বেশ কিছু অ্যান্টিক্স নিয়ে বিভিন্ন সময় সমালোচনা হয়েছে, কিন্তু মেসির ধমক হোক চমক হোক কিছু একটা হোক, ও কিন্তু মোটামুটি নম্র ভদ্রভাবে খেলাটা খেলে। হ্যাঁ, এবং জর্ডান পিকফোর্ড খুব মানে কি বলবো যে একটু উৎকেন্দ্রিক টাইপের, হ্যাঁ, খুব অস্থির। এবং আমি দেখছিলাম আগের ম্যাচেও যেভাবে বলটা ক্লিয়ার করছিল এগিয়ে এসে, খুব ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, বলে এবং কি বলবো যে পেনাল্টি পর্যন্ত যদি খেলা যায়, হ্যাঁ, স্নায়ুচাপ ধরে রাখে। এবং ইংল্যান্ড কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু পেনাল্টিতে ঐতিহাসিকভাবে খুব ব্যর্থ, ভালো রকমভাবে ব্যর্থ। ইউরোর না হলে ওই রকম একটা ম্যাচ ফাইনালে ঘরের মাঠে জনসমর্থন পাওয়া সত্ত্বেও ইতালির বিরুদ্ধে কেউ ভাবে হারে না। খুব সাম্প্রতিক সৌভিকের কথা হচ্ছিল এই ম্যাচটা নিয়ে। হ্যাঁ, ফলে পেনাল্টি পর্যন্ত গেলে মানসিকভাবে এবং দক্ষতার বিচারে আমি বলবো ইংল্যান্ড অনেকটাই। এমি মার্টিনেজের বোধহয় আরেকটা হচ্ছে যে তার যে ওই বিশাল হাইট, এভারটনের ওই আমাদের পিকফোর্ডেরও আছে, কিন্তু এমি মার্টিনেজ কোথাও যেন শুধু হাত নয় গোটা বডি দিয়ে, এবং গোটা বডির কথা যেই তুললে আমার এক্ষুনি মনে পড়ে গেল ফ্রান্সের বিরুদ্ধে ফাইনালে শেষ মুহূর্তের যে মিসটা। এবং তুমি দেখো প্রিমিয়ার লিগেও একের পর এক মানে ওই 1-to-1 সিচুয়েশনে একদম পাটাকে বিভিন্ন রকম ভাবে কিন্তু কাজে লাগে। মানে গোলকিপিং এর একটা ডেফিনেশনটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমি বলবো ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচে মানে ওর গোলকিপার ওয়াইজ ওর সেন্সটা অনেক বেশি ভালো পিকফোর্ডের থেকে কোথাও গিয়ে। পিকফোর্ডও নো ডাউট ভালো গোলকিপার, কিন্তু যদি তুমি তুলনা করো থাকে না কিন্তু যদি তুমি তুলনা করো তাহলে আমি বলবো এমি মার্টিনেজ ওর থেকে অনেক বেশি এগিয়ে থাকবে। আর আরেকটা হচ্ছে তোমার দেখো এরা দুজনেই আলভারেজ এবং আর্জেন্টিনা খুব মানে কষ্ট করে জিতছে বটে, কিন্তু মেসির পাশাপাশি কিন্তু আলভারেজ এবং আমাদের লুইতর মার্টিনেজ দুজনেই কিন্তু এখন তো 3টে স্ট্রাইকার নিয়ে খেলছে কার্যত। মানে ওকে সেকেন্ড হাফে নামালেও আমার একটা বিষয় মনে হয় যে আগের ম্যাচে বোধহয় যদি লুইতর মার্টিনেজকে আরেকটু আগে নামাতে পারতো কিনা বা কিছু, যাই হোক এরাও কিন্তু গোলের মধ্যে রয়েছে, বা রোমেরো গিয়ে কখনো গোল করে আসছে। এবং তুমি লক্ষ্য করে দেখো ইংল্যান্ডের বিকল্প স্ট্রাইকার পজিশন যদি তুমি ভাবো, ধরো হ্যারি কেন আগের ম্যাচেও আমরা দেখলাম যে অপোনেন্ট পেনাল্টি বক্সে একটি মাত্র টাচ, ফলে হ্যারি কেনের তো একটা অফ ডে আসতেই পারে। তাহলে হ্যারি কেনের বিকল্পটাকে এখানে যদি তুমি হ্যারিকেনের আলো কমে আসতে পারে। এবং তুমি লক্ষ্য করে দেখো যে হুলিয়ান আলভারেজ যদি অফ যায় তার বিকল্প হিসেবে কিন্তু লাউতারো মার্টিনেজকে নামিয়ে দিল, কিন্তু হ্যারি কেন যদি
কোনো কারণে যদি অফ যায়, হ্যাঁ, তাহলে কিন্তু ইংল্যান্ডের মানে বিপদ আছে। সেভাবে মানে গোল স্কোরার বেলিংহাম ছাড়া এখনো সাকাও কিছু করতে পারেনি। রাশফোর্ডও সেভাবে বিকল্প হিসেবে নেমেছে, কিন্তু সেভাবে কিন্তু দাঁত ফোটাতে পারেনি। প্রজেক্ট করা হয়েছিল নেক্সট সুপারস্টার হিসেবে বা কিছু, কিন্তু সেটাতেও ওলি ওয়াটকিন্স যে আছে, ওলি ওয়াটকিন্স তোমার হ্যারি কেনের অ্যাস্টন ভিলায় খেলে এবং সুযোগ পেয়েছে ঠিকই, এবং আইভার টনিকে একমাত্র নেওয়া হয়েছে পেনাল্টি মারবে বলে। যদি কোনো খেলা পেনাল্টি পর্যন্ত যায় তাহলে আইভান টনি নামবে। সে খেলে হচ্ছে সৌদি লিগে, খুব একটা বেশি সময় মাঠে কাটায়ও নি, তাও ওকে নেওয়া হয়েছে, এবং এটা নিয়ে খুব বিতর্ক হয়েছে যে একে নেওয়ার কি মানে। কিন্তু একমাত্র একটাই কারণ নিয়েছে, খুব ঠান্ডা মাথায় পেনাল্টিটা মারতে পারে। এবারে দেখছো তো, মানে একটা ধরো বিশ্বকাপ যখন তুমি প্রজেক্ট করছো, একটা প্লেয়ার খেলছে না এখনো পর্যন্ত, খেলেন তবু দলে আছে, মানে কি লং টার্মে ভাবছে কোচ যে যদি কোনো ম্যাচ পেনাল্টিতে যায়, জাস্ট ওইটুকুর জন্যই একটা প্লেয়ারকে কিন্তু আমি জাস্ট রাখবো দলে, স্কোয়াডে। কতদূর এগিয়ে গেছে এবং একটা কোচ কতদূর ভেবে তুমি যেটা বলে স্ট্রাইকার হিসেবে যদি তুমি দেখো, আর্জেন্টিনাও কিন্তু সত্যি এগিয়ে রয়েছে। আর তোমরা দুজনেই আমার দুই সতীর্থই হচ্ছে যে আলোচনায় একমত যে যদি 90 মিনিটসের পর মানে অতিরিক্ত সময় গড়ায় এবং তারপরে যদি টাই ব্রেকার পর্যন্ত গড়ায়, সেক্ষেত্রে গোলকিপারের কারণেই হচ্ছে যে আর্জেন্টিনা। তবে এক্ষেত্রে একটা কথা আমি মনে করিয়ে দেবো, লাস্ট দুটো পেনাল্টি কিন্তু মেসির মতো মহাতারকা, ওটা একটা এতটা নার্ভ গেম ওখানে গিয়ে হয়ে যায়, ওটা আমি বলবো ওটা পার্ট অফ গেম, ওটা যে কারোরই হতে পারে। দেখো মেসি আমরা মনে করি একটা সুপার হিউম্যান, কিন্তু আদতে তো হিউম্যান মিস হতেই পারে। বড় বড় প্লেয়াররা মিস করেছে, রোনাল্ডোকে আমরা মিস করতে দেখেছি, আরো সক্রেটিস মিস করেছে, রবার্তো বাজ্জিও মিস করেছে, সেটা পার্ট অফ গেম। কিন্তু এবার তুমি তাহলে কামব্যাকটাও ভাবো, ও পেনাল্টিটা মিস করলো, কিন্তু তারপরে যে গোলটা করলো, পরের ম্যাচেও যে গোলটা করলো মিস করার পর, সেটাও তোমাকে দেখতে হবে। আর রূপক যেমন বলছিল যে মেসি, যে ডিফেন্ডাররা দেখছে যে মেসি কি করে, আমরা তো সবাই জানি, মানে যারা ফুটবল খেলে বা দেখে নিয়মিত তারা বুঝবে যে ফুটবলটা অ্যাকচুয়ালি অফ দ্য বল খেলা। একদম, যার পায়ে বল আছে তার থেকে বেশি কানেক্টেড থাকতে হবে যার পায়ে বল নেই। তুমি কোথায় যাবে, কতটা গেলে, কিভাবে কাকে পাস দিলে তোমার একটা অ্যাডভান্টেজ তৈরি হবে। মেসি হচ্ছে অফ দ্য বলের, ওর যে মানে মাইন্ড গেমটা অফ দ্য বলের সব থেকে বেশি। ও বুঝতে পারে যে ও কোন পজিশনে থাকলে, ওই জন্য রূপক তুমি যেরকম বললে যে মেসি হাঁটাচলা করছে, ও কিন্তু হাঁটছে না, বেসিক্যালি ওটা কিন্তু অফ দ্য বল, কারণ ওর পায়ে কিন্তু বল নেই, কিন্তু ও যে ওর হেঁটে হাঁটাচলা দিয়ে এমন একটা স্পেস তৈরি হচ্ছে যে ওর সঙ্গে থাকা সমস্ত যারা অবজারভেশন, মানে এরকম ব্যাপার না যে আমি এমন জায়গায় যাবো যে আমাকে বল দিলে আমি গোল করবো, নয়, ও এমন জায়গায় থাকবে যে ওকে বল দিলে ও যাতে ওই বলটা থ্রু করতে পারে যেখানে একটা গোল ক্রিয়েট হবে। ঠিক এই কারণেই তুমি দেখবে, তুমি যে কটা তুমি ওয়ার্ল্ড কাপে দেখতে পারবে মেসির কিছু অ্যাসিস্ট আছে, সেটা হয়তো গোল অব্দি যায়নি, বাট লং থ্রু বল বাড়াচ্ছে বা এমন জায়গা থেকে বাড়াচ্ছে তুমি ভাবতেই পারবে না। ক্লাব ফুটবল হতে হয়, বার্সেলোনার সময় আমরা একাধিক ম্যাচে দেখেছি, ইন্টার মায়ামিতেও তুমি দেখবে তিনটে ডিফেন্ডারের মাঝে তুমি ভাবতেও পারবে না যে এমন একটা পজিশনে বল পাঠিয়ে দিল, দেখা যায় না, ভাবা যায় না। অফ দ্য বল সেন্সটা মেসির। আর মেসির তোমাদের কথায় আড্ডা দেখে তো, যেহেতু আড্ডাতে উঠে এলো তাই বলি যে মেসির পেনাল্টি মিস করা আর তারপর সেটা গোল দিয়ে কম্পেনসেট করা, আমার মনে পড়ে গেল আমাদেরই আরেক সহকর্মী শুভমের কথা। রাত জেগে খেলার সময় যখন মেসি পেনাল্টি মিস করে, শুভম একটা কথাই লেখে আমাদের বিভিন্ন গ্রুপে যে বগা পেনাল্টিতে গোল দেয় না, বড় প্লেয়ারও এমনি পেনাল্টি মিস করলো মানে এবার একটা গোল আসছে। ফলে আর্জেন্টিনার সমর্থকদের জন্য একটা বড় হতো, এই পেনাল্টি মিস করলো ঠিক, এবং গোলটাতে মেসি ক্লোজেকে টাচ করলো সেটা কিন্তু পেনাল্টি ছিল, প্রথমে পেনাল্টিটাও মিস করে ঠিক, তারপরেই ও একটা দুর্দান্ত গোল করলো এবং সেটা দিয়ে সোশ্যাল মিডিয়াতে বলে যে মেসি পেনাল্টিতে রেকর্ড করবে না, মেসি একটা দুর্দান্ত গোল করে রেকর্ডটা করবে, সেই কারণেই ও পেনাল্টিটা মিস করেছে। একেবারে আমরা কি আর আড্ডাতে কিছু মিস করলাম নাকি আমরা শেষের পথে যাব? রূপক কি বলছো? শেষের পথে না, শেষ দিকে আমি এইটুকুই বলতে চাই যে ধরো যেরকম আমি বললাম আর্জেন্টিনা ডিফেন্স নিয়ে বললাম, ইংল্যান্ডের ডিফেন্সও কিন্তু মানে নিশ্ছিদ্র, এটা আমি বলতে পারবো না। আচ্ছা, ইংল্যান্ডের ধরো রাইট ব্যাক পজিশনে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে নেয়নি, এটা নিয়ে একটা বেশ বিতর্ক রয়েছে। রিস জেমস পুরোপুরি চোটমুক্ত নয়, ডেকল্যান রাইস এখনো বিপদমুক্ত নয়, সম্ভবত খেলতে পারবে কি খেলতে পারবে না এখনো পর্যন্ত। আমি দেখলাম বিবিসির আপডেট হচ্ছে যে ম্যাচের কিছুক্ষণ আগে মনে হয় জানানো হবে। আচ্ছা, এবার এটা হতে পারে ইংল্যান্ডের মাইন্ড গেম, হয়তো সম্পূর্ণ সুস্থ খেলবে অথবা সম্পূর্ণ অসুস্থ খেলবে না, কিন্তু এই যে ডেকল্যান রাইসকে নিয়ে একটা ধোঁয়াশা তৈরি করা, এটা একটা ওদের একটা স্ট্র্যাটেজি বানাতে, একটা কোথাও গিয়ে ঘেটে দেওয়া আর কি, ঘেটে দেওয়া একটা ব্যাপার। এবং তুমি যদি দেখো যে ওদের যে লেফট ব্যাক পজিশনে যে রয়েছে নিকো ওরাইলি, এবং আমি আগের দিনে বললাম ওর একটা স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে উপরে উঠে খেলা, ম্যান সিটির উপরে উঠে খেলা, এবং গুয়ার্দিওলার একটা ছায়া আছে ওর মধ্যে। এবং এর ফলে কিন্তু কি হবে যে মানে যেভাবে আর্জেন্টিনার রাইট ব্যাক পজিশনটা একটু দুর্বল,
ইংল্যান্ডের লেফট ব্যাক পজিশনটা দুর্বল বলবো না, কারণ ও খুব ভালো ডিফেন্ডার, কিন্তু ও যদি ফ্রন্ট ফুটে চলে যায় ওই স্পেসটা, এবং লক্ষ্য করে ওখানে কিন্তু মেসি, ঠিক ওখানে কিন্তু মেসি, এবার ফলে ওই জায়গাটাতে যদি মেসি ফাঁকা স্পেস পেয়ে যায় সেখান থেকে কিন্তু গোল হতে পারে, ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। ফলে দুদলেরই হচ্ছে ডিফেন্স নিয়ে কিছুটা চিন্তায় Defense নিয়ে রয়েছে, চিন্তা যেহেতু রয়েছে। দুদিকেই স্ট্রাইকার গুলো খুব মানে কারণ মাঝ মাঠে কিন্তু তুল্যমূল্য লড়াই হবে, হ্যাঁ কারণ এলিয়ট অ্যান্ডারসন আর ডেকল্যান রাইস এই পেয়ারটা যেরকম সেরকম ভাবে কিন্তু এনজো ফার্নান্দেজ এবং আরো যারা রয়েছে পারেদেস বা যারা ডিপল আছে, হ্যাঁ। প্রত্যেকেই কিন্তু মানে খুব মানে ভালো একটা ফুটবল আমাদেরকে উপহার দেবে। আমার মনে হয় একটা গতিশীল ফুটবল, গতিময় ফুটবল হবে, এবং মানে হাজার হাজার মেসি ফ্যানরা, বিশেষ করে আমাদের কলকাতায় তো যেহেতু আর্জেন্টিনা ব্রাজিল দুটোতেই বিভক্ত থাকে, এবং ব্রাজিল চলে যাওয়ার পর হচ্ছে যে আর্জেন্টিনাকে নিয়ে স্বপ্ন দেখছে, একদম। সেক্ষেত্রে আমরা সবাই কেউই আমরা অনেক ক্ষেত্রে হচ্ছে একটু আবেগের বশবর্তী হয়েও পড়ি আর কি আর্জেন্টিনার কথা আলোচনা করার ক্ষেত্রে আর কি। ফলে অ্যাকচুয়ালি সেটা হয় অনেকটা মেসির কারণে হয়, মেসির মতো ফুটবলার তো এই মুহূর্তে অনেকটা বিরল, শেষ মানে প্রজন্ম এই পায়ের এরকম টাচ ফুটবল মারাদোনার পর এবং মেসি। শেষ বিশ্বকাপ শেষ দেখতে গেলে বিশ্বকাপ, হ্যাঁ, সেক্ষেত্রে এই একটা বয়সেও 120 মিনিট 90 মিনিট 90 খেলছে, খেলে যাচ্ছে, ম্যাচটা খেলছে। খেলে যাচ্ছে, ফলে একটা আবার মেসি জাদুই অপেক্ষা করবে কিনা, কিন্তু নাকি বিজ্ঞান অনেক সময় এমন কথা বলে যেখানে হচ্ছে যে বেলিংহামের মতো তরুণ তুর্কি সে উঠে এসে আবার লাস্ট দুটো ম্যাচে দুটো করে গোল করেছে। হ্যারি কেনকে নিয়েও আমরা আলোচনা করলাম, কি কি সম্ভাব্য কারণ হতে পারে, দুই কোচের কি স্ট্র্যাটেজি হতে পারে, এবং তার বাইরে মাঠের বাইরের যে মাইন্ড গেম, ইংল্যান্ড এবং আর্জেন্টিনা ম্যাচ একটা ফুটবল মাঠের শুধু ম্যাচ নয়, তার মধ্যে একটা রাজনৈতিক প্রেক্ষাপটও চলে আসে, ফলে গোটা পৃথিবী জুড়ে এটা নিয়ে, বিশেষ করে আর্জেন্টিনা ইংল্যান্ড, তার প্রভাব আমাদের দেশেও রাজনৈতিকভাবেও তেতে থাকা, সব মিলে একটা ভালো একটা ম্যাচের অপেক্ষায় আমরা রইলাম। দেখা যাক আগামীকালের ম্যাচে কি হয়। আবার তার আগে আজ স্পেন এবং ফ্রান্স নিয়েও আমাদের মধ্যে একটা চর্চা রয়েছে, তার আগে এই ম্যাচ নিয়ে আমরা গতকাল আলোচনাই করেছি। তবে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচের জন্য কাল রাত 12:30টায় তো চোখ রাখবেন। ম্যাচের পর নিশ্চিতভাবেই আমরা আবার ফিরে আসব। সব খবর, সঠিক খবর দেখার জন্য চোখ রাখুন দ্য ওয়ালে। আজ এ পর্যন্তই।